গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আমরা এর আগের দিন কৃত্রিম উপগ্রহ সম্পর্কে বেশ কিছু বিষয় জেনেছি। আজকে কৃত্রিম উপগ্রহের শেষ যে বিষয়, একটা স্পেশাল টাইপ কৃত্রিম উপগ্রহ, যেটাকে আমরা বলি ভূসমালয় কৃত্রিম উপগ্রহ, সেটা সম্পর্কে জানব। দেখো, ভূসমালয় কৃত্রিম উপগ্রহ সম্পর্কে হয়তো তোমরা ছোটো ক্লাসে ভূগোলে জেনেছো। এখানে আবার নতুন করে জানবো উপগ্রহটাকে কেন ভূসমালয় বলা হচ্ছে, আর দ্বিতীয় কথা, উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উপরে আছে সেগুলো নিয়ে আমরা ক্যালকুলেশনের সাহায্যে আলোচনা করব। তো দেখো, বিজ্ঞানের ছাত্র হিসাবে সবসময় পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়াতে হয়, সবসময় জিজ্ঞেস করতে জানতে হয় বা প্রশ্ন করতে জানতে হয়। এই প্রশ্ন করা, যে কেন ঘটলো বা কিসের দরুন ঘটলো বা এটা কেন হচ্ছে, এই ধরনের প্রশ্ন থেকেই কিন্তু বিজ্ঞানের জন্ম। তো আশা করি তোমরা বিজ্ঞানের ছাত্র হিসেবে এই ধরনের প্রশ্ন করা শিখবে এবং মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন তোমাদের জাগবে। তো আমি যে অবজারভেশনের কথা বলছিলাম, কিচ্ছু না, মেঘমুক্ত আকাশ সেদিন রাত্রেবেলায় গিয়ে জাস্ট ছাদে পাটি পেতে শুয়ে পড়ে আকাশের দিকে তাকাও। বেশ খানিকক্ষণ তাকালেই দেখবা ছোট ছোট যেন আলোর বিন্দু আকাশের একদিক থেকে আর একদিকে সরে যাচ্ছে, নিভে যাচ্ছে না, আস্তে 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 অনেক দূরে চলে যাওয়ার ফলে মিলিয়ে যাচ্ছে। এই যে চলমান আলোকবিন্দু, এগুলোই কিন্তু আসলে কৃত্রিম উপগ্রহ। তো আরেক ধরনের আলো দেখা যায় চলমান, সেটা হচ্ছে হঠাৎ করে জ্বলে নিভে যায়, সেটাই আলোর তীব্রতা খানিকটা হলেও বেশি হয়। সেটা কিন্তু আসলে আমাদের তারা খসা বলি আমরা। উল্কা আগুন পৃথিবীতে পড়ে না, ছোট সাইজের উল্কা হলে পারে। তো সেগুলো কি হয়, জ্বলে বাতাসের সঙ্গে ঘর্ষণের ফলে জ্বলে যায়, জ্বলে পুড়ে যায়। তো সেটাকে আমরা তারা খসা বলি। এবং সেই ঘটনা নয় কিন্তু এটা কিন্তু জ্বলে নিভে যাবে না। একটা নির্দিষ্ট তীব্রতার আলো, নির্দিষ্ট প্রাবল্যের আলো, সেটা কিন্তু একটা বিন্দুর মতো একদিক থেকে অন্যদিকে চলে যাবে। এবং ঘণ্টাখানেক যদি আকাশের দিকে তাকিয়ে থাকো, এরকম বেশ কয়েকটা তোমরা দেখতে পাবে, কারণ এখন উপগ্রহের সংখ্যা অনেক বেশি। কিন্তু এই যে ভূসমালয় উপগ্রহের কথা বলছি, এটাকে হয়তো আমরা দেখতে পেলেও কিন্তু বুঝতে পারবো না এটা ভূসমালয়, যে ওটা কৃত্রিম উপগ্রহ বলে। কেন বুঝতে পারবো না? কারণ পৃথিবী থেকে দেখলে এই উপগ্রহকে আমরা স্থির বলে মনে হয় পৃথিবী থেকে দেখলে। তাহলে উপগ্রহটা স্থির কেন মনে হয়? আকাশে নির্দিষ্ট অবস্থানে স্থির আছে। দেখো, পৃথিবীর ঘূর্ণনের দরুন ধ্রুবতারা বাদে, আমরা তো উত্তর গোলার্ধে বাস করছি, ধ্রুবতারা বাদে বাকি সব তারা বা আলোক বিন্দুগুলো, সেগুলো গ্রহ হোক বা তারা হোক, সেগুলো কিন্তু একদিক থেকে আর একদিকে সরে যায়। কিন্তু ভূসমালয় উপগ্রহ সেগুলো কিন্তু আকাশের নির্দিষ্ট অবস্থানে ফিক্স থাকবে, সে দিন হোক রাত হোক বা রাতের যে কোনো সময় হোক। দিনের বেলায় দেখতে পাবো না এই যা। তো কেন এটা হচ্ছে? তা সে কি চুপচাপ দাঁড়িয়ে আছে? চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো সে ধপাস করে এসে পৃথিবীতে পড়বে। তাহলে তো চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না আকাশে, তাকে তো পৃথিবীর চারিদিকে ঘুরতেই হবে। পৃথিবীর আকর্ষণ বল আর ওর অপকেন্দ্র বল সমান হবে, তবেই তো সেই জায়গায়, সেই কক্ষপথে সে দাঁড়িয়ে থাকতে সক্ষম হবে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই নয়, সে পৃথিবীর চারিদিকে অবশ্যই ঘুরছে, কিন্তু পৃথিবী যে কৌণিক বেগ নিয়ে যেদিকে ঘুরছে, সেই উপগ্রহ কিন্তু একই কৌণিক বেগ নিয়ে একই দিকে ঘুরছে। তো সেই কারণে পৃথিবী থেকে দেখলে মনে হবে সে যেন আকাশের ওই জায়গায় স্থির আছে। এই ধরনের উপগ্রহকে আমরা ভূসমালয় উপগ্রহ বলি। এবং কক্ষপথটাকে পার্কিং কক্ষপথ বলি, যেন গাড়িটাকে পার্ক করে দেওয়া হলো, উপগ্রহটাকে যেন ওই জায়গায় পার্ক করে দেওয়া হলো, চুপচাপ দাঁড়িয়ে থাকতে ওখানে। তো যাই হোক, আমরা একটু ক্যালকুলেশনে চলে আসি। এই ধরো পৃথিবী, এই পৃথিবীর অক্ষ, এর চারিদিকে পৃথিবী ঘুরছে, আমরা আহ্নিক গতির কথা ভাবছি, আর উপগ্রহটাও পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো এই ধরো উপগ্রহটা, পৃথিবীর ভর অবশ্যই ক্যাপিটাল এম, উপগ্রহের ভর স্মল এম, পৃথিবী থেকে উপগ্রহের দূরত্ব স্মল আর ধরলাম, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তার মান কত সেটা আমরা জানি। তো এই উপগ্রহটার কোন বিষয়টা পৃথিবীর সঙ্গে সেম হবে সেটা আশা করি তোমরা আন্দাজ করতে পেরেছো, যে সেটা হচ্ছে পর্যায়কাল। আহ্নিক গতির দরুন পৃথিবী নিজের চারিদিকে এক পাক ঘুরতে যে সময় নেবে, উপগ্রহটাও পৃথিবীর চারিদিকে এক পাক ঘুরতে সেই একই সময় নেবে। এবং পৃথিবী যেদিকে ঘুরছে সেদিকে ঘুরছে, ফলে পৃথিবী থেকে দেখলে মনে হবে সে আকাশের ওই নির্দিষ্ট অবস্থানে ফিক্সড, চুপচাপ দাঁড়িয়ে আছে। তো পৃথিবীর পর্যায়কাল তো আমরা জানি 24 ঘন্টায় এক পাক মারে, মোরাললেস আমরা রাফলি 24 ঘন্টা ধরে নেব। আর উপগ্রহের পর্যায়কালের ফর্মুলা কিন্তু অলরেডি আমরা শিখে গেছি। উপগ্রহের পর্যায়কালের ফর্মুলাটা কী ছিল? আমরা
টি সমান 2πr/v, ভি এর মানটা আমি বসিয়ে পেয়েছিলাম। আচ্ছা, প্রথম থেকে একবার হিসাবগুলো দেখিয়ে দিই। আমরা তো অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল mv²/r, সেটা সমান কি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার করেছি। তো সেখান থেকে আমরা ভি বার করতে পেরেছি। ভি সমান কি হয়, √r gm/r হয়। তোমরা জানো এগুলো। পর্যায়কাল যদি টি হয় তাহলে টি সমান কি হয় 2πr/v। তো ভি এর মান বসিয়ে দিলে কি হয় 2π√r r³ এগুলো আমরা অলরেডি করে ফেলেছি এর আগে। তো জিএম সমান আমরা gr² বসাতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে 2π√r r³/gr²। এগুলো আমরা জানি। তো উভয় পক্ষকে স্কোয়ার করছি, তাহলে টি² সমান 4π² r³ এতদূর পেলাম। এইবার আমার উদ্দেশ্য হচ্ছে এই আর স্মল আরটাকে বার করা। তাহলে স্মল r³ সমান কি দাঁড়াচ্ছে t² gr²/4π²। তাহলে স্মল আর সমান কি হবে, এটা কিউব রুট। এবার মানগুলো বসাবো। টি 24 ঘন্টা, তাহলে সেকেন্ড করব 24 × 3600, এটা কিউব রুট হবে। তো এটা স্কোয়ার ইন্টু জি এর মান আমাদের আশা করি জানা আছে। জি এর মান তো আমরা লিখবো এবার। আর আচ্ছা, জি এর মানটা তাহলে লিখেই দিই, 6.67 × 10⁻11। তো সেটা লিখলাম। এবার আর এর মান তো অবশ্যই জানা আছে। আর এর মানটা কি, আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার, এটাকে মিটার করার জন্য আরও 1000 দিয়ে গুণ করলাম। এটার আবার স্কোয়ার আছে। নিচে কি আছে, নিচে আছে 4 × π²। তো এগুলো ক্যালকুলেটারে পুট করব। তো ক্যালকুলেটারে পুট করছি এবার। প্রথমে কিউব রুট করতে হবে। তো 3 লিখলাম, শিফট, তাহলে কিউব রুট চলে আসলো। এবার ব্র্যাকেট শুরু করলাম। ব্র্যাকেটের মধ্যে আবার ব্র্যাকেটে কি আছে, আবার ব্র্যাকেটে আছে 24 × 3600, এটার ব্র্যাকেট ক্লোজ করে এটা স্কোয়ার ইন্টু 6.67 × 10⁻11 ইন্টু আবার ব্র্যাকেটের মধ্যে কি আছে 6400 × 1000 ব্র্যাকেট ক্লোজ, তার আবার স্কোয়ার, ভাগ কি আছে ভাগ 4, আবার ভাগ কি আছে π², তাহলে শিফট পাই তার স্কোয়ার। এবার ফাইনাল ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ইজ ইকুয়াল টু করে যেটা পাচ্ছি, হিসাবটা করতে গিয়ে দেখছি গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল করছি দেখতে গিয়ে দেখছি এখানটায় গন্ডগোল আমি করে ফেলেছি। তো জিএম সমান gr² লিখতে গিয়ে আমি ক্যাপিটাল জি লিখে দিয়ে সেই হিসাবটা করতে থেকেছি, ফলে লাস্টে কি উত্তর মিলছিল না। তো বুঝতেই পারছো স্মল gr² হবে, স্মল gr²। তো এইখানটায় অবশ্যই আমরা মানটা কত লিখবো 9.8। তো এইবার হিসাবটা করি, দেখি উত্তর মেলে কিনা। কিউব রুট, তাহলে 3 শিফট, এটা কিউব রুট, ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটের মধ্যে 24 × 3600, ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার ইন্টু 9.8 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 6400 ইন্টু 1000 ব্র্যাকেট ক্লোজ, তার স্কোয়ার, ভাগ 4 ভাগ π², ফাইনাল ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এবার চলে এসছে। তাহলে উত্তরটা আসছে 4234039 এত মিটার। এটাকে কিলোমিটার করতে গেলে হচ্ছে 42340 কিলোমিটার। তাহলে বুঝতে পারছি পৃথিবীর কেন্দ্র থেকে ভূসমালয় উপগ্রহ 42340 কিলোমিটার উপরে আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে আছে, তার জন্য কি করব, তার জন্য আমরা করব কি পৃথিবীর ব্যাসার্ধ এটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে এটা মাইনাস পৃথিবীর ব্যাসার্ধ মানে 6400 কিলোমিটার। আচ্ছা, ওটাকে আমি আগে লিখে নিই, 42340 মাইনাস 6400 ইজ ইকুয়াল, সেটা করলে আসছে 35940। তো এটা নিয়ার ইকুয়াল টু 36000 কিলোমিটার। তাহলে এখান থেকে আমি বলতে পারি একটা ভূসমালয় উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে আছে, মানে বেশ খানিকটা উপরে আছে, বুঝতেই পারছো। এরপরে তোমাদের বইয়ে ভূসমালয় উপগ্রহের বেগ, মানে যে ভিটা আমরা এখানে বার করেছিলাম, ভি, সেটা বার করেছে। আর ভি সমান এখান দিয়েও বার করতে পারবা, টি সমান 2πr/v, ভি সমান 2πr/t। তো আর এর মান তো আমরা পেয়ে গেছি এত কিলোমিটার, টি তো 24 ঘন্টা জানি, সেটা বসিয়ে দিলেই
বেগটা বার করে যাবে সেটা 3.079 কিলোমিটার/সেকেন্ড। তো সেটা তোমরা নিজেরা করে নিও। তা এই গেল ভূসমালয় উপগ্রহের বিষয়। ভূসমালয় উপগ্রহ সম্বন্ধে আর একটা পপুলার প্রশ্ন হলো যে অনেক সময় বলে যে কলকাতার আকাশে কি ভূসমালয় উপগ্রহ স্থাপন করা সম্ভব? তাহলে এর উত্তরটা কী হবে একটু ভেবে নিই। দেখো, এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে তার কেন্দ্র, এই হচ্ছে অক্ষ, পৃথিবী এই দিকে ঘুরছে কৌণিক বেগে। তো কোনো উপগ্রহকে ঘুরতে গেলে পৃথিবীর চারিদিকে অবশ্যই তার কক্ষপথের কেন্দ্রে যেন পৃথিবীর কেন্দ্রকে থাকতেই হবে, কারণ আকর্ষণ বল, পৃথিবীর সঙ্গে উপগ্রহের যে মহাকর্ষীয় আকর্ষণ বল সেটা পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে, আর অপকেন্দ্র বলকে ঠিক এর উল্টো দিকে হতে হবে। তো কখন সেটা সম্ভব? যখন কক্ষপথের কেন্দ্রে পৃথিবীর কেন্দ্র আছে, আর অপকেন্দ্র বল তো কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হয়, তোমরা জানো। তাহলে নিরক্ষীয় তল, এই ধরো নিরক্ষীয় তল একটা ভূসমালয় উপগ্রহ যদি ঘোরে, তো সেক্ষেত্রে এই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে যে কক্ষপথের কেন্দ্রে পৃথিবীর কেন্দ্র আছে, আবার তোমার অপকেন্দ্র বল তো বাইরের দিকে কাজ করছে, এইদিকে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করছে, দুই বল সমান, উপগ্রহ কক্ষপথ থাকতে পারছে। এবার ধরো কলকাতা উত্তর গোলার্ধে অবস্থিত, তো এই কলকাতার আকাশ ধরো এই জায়গাটা একটা ভূসমালয় উপগ্রহ স্থাপন করতে হবে। তাহলে তার কক্ষপথ কেমন হলে সে ভূসমালয় হবে? কক্ষপথটাকে কিন্তু এই রকম হতে হবে, মানে নিরক্ষরেখার সঙ্গে সমান্তরালে থাকতে হবে। তো এরকম যদি কক্ষপথ সম্ভব হয় তাহলে তবেই কিন্তু এই উপগ্রহটা যদি পৃথিবীর সঙ্গে একই কৌণিক বেগে একই দিকে ঘোরে, তাহলে কিন্তু কলকাতার আকাশ, মানে এই যে কলকাতা, তার আকাশ থেকে দেখলে কি মনে হবে যে উপগ্রহটা স্থির আছে আকাশে ওখানে। কিন্তু এই কক্ষপথটা কি সম্ভব? এই কক্ষপথের কেন্দ্রে কিন্তু পৃথিবীর কেন্দ্র নয়, এই কক্ষপথের কেন্দ্র কিন্তু পৃথিবীর অক্ষের উপর অবস্থিত। তাহলে পৃথিবী আকর্ষণ করছে উপগ্রহটায় কোন দিকে? এই দিকে। আর অপকেন্দ্র বল কোন দিকে কাজ করছে? এই দিকে। দুটো বল কিন্তু সমান হলেও সমান করা সম্ভব, কিন্তু বিপরীতমুখী করা সম্ভব নয় এই কক্ষপথের ক্ষেত্রে। তাহলে এই কক্ষপথটা মোটেও সম্ভব নয়। তো সেই কারণে শুধুমাত্র নিরক্ষীয় তলেই আমরা ভূসমালয় উপগ্রহ স্থাপন করতে পারি, অন্য কোনো কক্ষপথে ভূসমালয় উপগ্রহ স্থাপন করতে পারি না। তাহলে কলকাতার লোকরা কী করবে? কলকাতার ভূসমালয় উপগ্রহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভূসমালয় উপগ্রহ আকাশের ওই জায়গায় ফিক্সড আছে, সেখান থেকে আমার পুরো দেশটার উপর আমরা নজর রাখতে পারছি, এবং দেশের বিভিন্ন খনিজ কোথায় আছে সেই বিষয়ে আমরা পর্যবেক্ষণ চালাতে পারছি, বা দেশের বিভিন্ন জায়গায় টিভি সম্প্রচারে আমাদের হেল্প হচ্ছে। তো এরকম বিভিন্ন সুবিধা পাওয়া যায়, বা গোয়েন্দাগিরির কাছে সুবিধা পাওয়া যায়, হয়তো আমাদের যে বর্ডারে ওপর নজর রাখা যায়। তো তাহলে আমাদের দেশে কি এটা সম্ভব হবে না? তাহলে আমাদের দেশে কি করবে? আমাদের দেশের জন্য কি করা হয় যারা নিরক্ষীয় তলে নেই? সেক্ষেত্রে জিওসিনক্রনাস স্যাটেলাইট লঞ্চ করা হয়। তো সেটা কেমন? তার কক্ষপথটা হচ্ছে এরকম, আমি লাল কালার দিয়ে করছি, কক্ষপথটা হচ্ছে একটু তেড়ছা, এই ধরনের কক্ষপথ, মানে তার কেন্দ্রে কিন্তু পৃথিবীর কেন্দ্র আছে কক্ষপথটার কেন্দ্রে। এবং এই ধরনের কক্ষপথ করার পরে কি করা হয়? এই যে ওর দ্রুতি, এই দ্রুতির দুটো উপাংশ ধরো, একটা এই দিকে, একটা মানে দ্রুতি না, কোনো মুহূর্তে বেগ স্পর্শক বরাবর, তার দুটো উপাংশ, একটা অবশ্যই নিরক্ষীয় তল বরাবর, আর একটা মেরু বরাবর। তো এই যে উপাংশটা বেগের, বা এই উপাংশটা পৃথিবীর যে বেগ তার সঙ্গে কী হয়? সেম রাখা হয় এবং একই দিকে রাখা হয়। আর এই উপাংশটা তো থাকে, বুঝতেই পারছো। তাহলে আমাদের পৃথিবী থেকে দেখলে উপগ্রহটা গতিটা কেমন মনে হবে? এই দিক বরাবর, মানে পূর্ব পশ্চিম দিক বরাবর কোনো গতি পাবো না। গতি অবশ্যই আছে, কিন্তু পৃথিবীর সাপেক্ষে নেই, কিন্তু এই দিক বরাবর গতি অবশ্যই আছে। তাহলে আমরা উপগ্রহটাকে কী দেখবো? আকাশে স্পন্দিত হতে দেখবো, যে উত্তর দক্ষিণ দিক বরাবর স্পন্দিত হচ্ছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, কিন্তু অস্ত যাচ্ছে না। সূর্য যেমন অস্ত যায়, সেরকম উপগ্রহটা অস্ত যাবে না, সেখান থেকে আবার ফিরে আসছে, ফিরে আবার দক্ষিণ দিকে যাচ্ছে, উত্তর দক্ষিণ এই বরাবর সে অসিলেট করবে। এবং এই অসিলেট করতে করতে সে আমাদের যেখানে নজর রাখার প্রয়োজন সেই জায়গাটা নজর রাখতে পারবে। অথবা একটার বদলে একাধিক উপগ্রহ স্থাপন করা হয়, যাতে সবসময় কেউ না কেউ নজর রাখতে সক্ষম হয়। তো এই গেল জিওসিনক্রনাস স্যাটেলাইট। মেরু অঞ্চলের লোকেদের তো আরও সমস্যা, ওই জায়গায় তো এই যে দুরকম স্যাটেলাইট নিয়ে আলোচনা করলাম, কোনো স্যাটেলাইটে পৌঁছতে পারছে না, তার জন্য ওই দিক বরাবর আর এক ধরনের স্যাটেলাইট ঘোরানো হয়। তো তাকেও আকাশ থেকে আকাশে স্থির আমরা ভাবতে পারবো না। তো সেই স্যাটেলাইটকে বলে পোলার স্যাটেলাইট বা মেরু উপগ্রহ। তারা দুই মেরু ছুঁয়ে পৃথিবীকে ঘোরে, মানে উত্তর দক্ষিণ দিক বরাবর ঘুরতে থাকে। তো এইভাবে বিভিন্ন রকম স্যাটেলাইট আছে। তো তোমরা এগুলো পড়ে নিও, ইন্টারেস্টিং বিষয়। তো যেগুলো ক্যালকুলেশনের মাধ্যমে করলাম, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেইগুলো বেশি করে প্র্যাকটিস করবা। ছাত্রীরা,
পরবর্তী বিষয় হচ্ছে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তি, সেটাতে আমরা এবার চলে আসছি। তো দেখো, কৃত্রিম উপগ্রহের গতি আছে মানেই গতিশক্তি থাকবে। তো গতিশক্তির রাশিমালা আমরা কি জানি? আমরা জানি 12mv², এই হলো গতিশক্তির রাশিমালা। আর অলরেডি দেখো আমরা ভি সমান, কৃত্রিম উপগ্রহের ভি সমান জেনেছি gm/r। অবশ্যই জিটা মহাকর্ষ ধ্রুবক, এমটা পৃথিবীর ভর, আর আরটা হচ্ছে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। তো √gm/r, এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে গতিশক্তি ইকে, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ইকে কি দাঁড়াচ্ছে 12mv², জায়গায় লিখলাম gm/r, তাহলে দাঁড়ালো gmm/2r। তাহলে ইকে সমান আমরা পেলাম gmm/2r। এই হচ্ছে গতিশক্তির রাশিমালা। এবার স্থিতিশক্তি কি করে বার করব? দেখো, স্থিতিশক্তি কেন আসছে না, পৃথিবীর একটা আকর্ষণ বল উপগ্রহের উপর কাজ করছে। উপগ্রহটাকে ভূপৃষ্ঠ থেকে কক্ষপথে স্থাপন করতে গেলে আমাকে কিছু কার্য করতে হচ্ছে। এই যে কার্য, পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করে যেটা আমি ওখানে স্থাপন করছি, এই কার্যটাই কিন্তু স্থিতিশক্তির উপর ওর মধ্যে সঞ্চিত হবে। তাহলে একটা গতি দিচ্ছি, তার ধরুন গতিশক্তি থাকছে, আর ওই কক্ষপথে স্থাপন করার জন্য পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে একটা কার্য করতে হচ্ছে, সেই কার্যটাই স্থিতিশক্তির উপরে জমছে। এখন দেখো, স্থিতিশক্তি সমান আমরা জানি বিভব ইন্টু ভর। তো বিভব কার দরুন? পৃথিবীর দরুন। আর ভরটা কার? ভরটা হচ্ছে উপগ্রহের ভর। তাহলে E∗P, পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি সমান ক্যাপিটাল ভি, মানে বিভব কার দরুন? পৃথিবীর দরুন। কোথায় বিভব? যেখানে উপগ্রহ স্থাপন করছি সেইখানে বিভব, ইন্টু ভর, ভরটা কার? উপগ্রহের ভর। এবার বিভবটা, রাশিমালাটা কি আমরা জানি gm/r, তাহলে G∗M/r ইন্টু স্মল m। তাহলে আমরা পাচ্ছি পোটেনশিয়াল, অবশ্যই এটা মাইনাস, এই ভি এর মান যখন লিখছি ভি সমান -gm/r তোমরা জানো, তাহলে ইপি সমান -gmm/r। তাহলে বুঝতেই পারছো, এই ইকে হলো গতিশক্তি, ইপি হলো স্থিতিশক্তি, স্থিতিশক্তিটা ঋণাত্মক, স্থিতিশক্তির মান কিন্তু গতিশক্তির ডবল। দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই। তাহলে টোটাল এনার্জি ই কত? এরা এই দুটো যোগফল ইকে প্লাস ইপি, তো যোগ করলে দেখবা পাওয়া যাবে -gmm/2r। তাহলে বুঝলাম টোটাল এনার্জি আর গতিশক্তির মান সমান, কিন্তু এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, আর স্থিতিশক্তি হচ্ছে টোটাল এনার্জির ডবল। এইবার এর সঙ্গে আর একটা বিষয় দেখবা নিচে লেখা আছে তোমাদের বইয়ে, যে মহাজাগতিক বিভিন্ন বস্তুকণা বা পৃথিবীর চারিদিকে যেগুলো ছোট ছোট নুড়ি পাথর এগুলো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সাইজের। আবার এছাড়াও আমাদের বিভিন্ন স্পেস মিশন হয় বা উপগ্রহ প্রেরণ করি, বা পুরনো উপগ্রহ যেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, বা সেগুলোকে আমরা হয়তো ধ্বংস করে দিয়েছি, যেভাবে হোক না কেন, তার হয়তো ছোট ছোট টুকরো, এগুলো কিন্তু পৃথিবীর চারিদিকে পাক খাচ্ছে। এবার এগুলোর সঙ্গে উপগ্রহ যেগুলো পৃথিবীর খুব কাছ দিয়ে ঘোরে, তার সেই জায়গায় কিন্তু অত্যন্ত পাতলা হলে একটা বায়ুস্তর থাকে, এর সঙ্গে উপগ্রহের সংঘর্ষ হয় এবং তার ফলে উপগ্রহের মোট শক্তি হ্রাস পায়। তো প্রশ্ন রাখা হয় যে মোট শক্তি হ্রাস পেলেও গতিশক্তি বেড়ে যায় কেন? তাই এখান থেকে উত্তরটা করতে পারবে, মোট শক্তি হ্রাস পায় মানে এই ঋণাত্মক টার্মটা হ্রাস পায়, ঋণাত্মক টার্ম হ্রাস পাওয়া মানে ধনাত্মক টার্ম বেড়ে যাওয়া, ফলে গতিশক্তি বাড়ে। আসলে কি হয়, মোট শক্তি কমে, মোট শক্তি যেটুকুন কমছে স্থিতিশক্তি তার দ্বিগুণ হারে কমছে, এবং গতিশক্তি মোট শক্তি সমান পরিমাণ বেড়ে যায়, এই ঘটনা ঘটে। কি হয় না, উপগ্রহের মোট শক্তি কমে যাওয়ার ফলে উপগ্রহ পৃথিবীর আরও নিকটে চলে আসে এবং গতিশক্তি বেড়ে যায়। তো ওই জন্যই আমাদের যেমন স্পেস স্টেশন, অনেক বড় একটা কৃত্রিম উপগ্রহ ভাবতে পারো স্পেস স্টেশনটাকে, সেটার ক্ষেত্রে এই ঘটনাই ঘটে, এবং সেটাকে কক্ষপথে স্থির নির্দিষ্ট জায়গায় রাখার জন্য ওর সাথে কিন্তু রকেট বুস্টার লাগানো থাকে, সেগুলো সুপার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, সেগুলো অটোমেটিক মাঝে মাঝে স্টার্ট হয় এবং ঠিকঠাক জায়গায় স্পেস স্টেশনটাকে ধরে রাখে। তো এই গেল বিষয়। তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, মোট এনার্জি রাশিমালাগুলো মুখস্থ রাখবা, ক্যালকুলেশনটাও মুখস্থ রাখবা, এই দিয়ে কিছু অঙ্ক আমাদের করতে হবে। এই চ্যাপ্টারে লাস্ট যে বিষয় আছে সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। ব্যাপারটা কি দেখো, এই ধরো পৃথিবী, এর চারিদিকে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরছে, তো আমি একটু বড় করে আঁকছি, এই ধরো একটা কৃত্রিম উপগ্রহ। তো এখানে একজন লোক মহাকাশচারী এই কৃত্রিম উপগ্রহের মধ্যে দাঁড়িয়ে আছেন। তো বিষয় যেটা হচ্ছে, মহাকাশচারী ও কৃত্রিম উপগ্রহের সাথে সাথে পৃথিবীর চারিদিকে ঘুরছেন। তো ঘোরার শর্ত কি? অপকেন্দ্র বল। ওই লোকের মহাকাশচারী ভর ধরো এম, তাহলে অপকেন্দ্র বল হবে কত? আর দ্রুতি ধরো ভি, তাহলে অপকেন্দ্র বল কাজ করছে mv²/r, আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। আর পৃথিবীর আকর্ষণ বল কত? অবশ্যই ওজন, বা ওজনই বলতে পারি, বা আমরা mg বলে দিচ্ছি, mg' বলছি। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, ওখানে ধরো মানটা কমে গেছে, g' হয়েছে, তো mg' বলতে পারি। এই দুটো সমান, ঘোরার শর্তই এটা, mg' সমান
মানে অভিকর্ষ বল সমান মানে যেটা ওজন সেটা সমান কি mv স্কোয়ার বাই আর, এ দুটো সমান হবে, তবেই এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এইবার ধরো এই উপগ্রহের যে মেঝে, সে এই মহাকাশচারীর ওপর যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে সেটা এন। তো আমরা এই যে ভেক্টরের নিয়মে কি লিখতে পারি, উপর দিকে দুটো ভেক্টর কাজ করছে এন আর mv স্কোয়ার বাই আর, আর নিচে দিকে কাজ করছে mg ড্যাশ। তাহলে আমরা এন প্লাস mv স্কোয়ার বাই আর সমান mg ড্যাশ লিখতে পারছি। আবার একটু আগে mv স্কোয়ার বাই আর সমান কি পেয়েছি, mg ড্যাশ। তাহলে এন প্লাস mg ড্যাশ সমান mg ড্যাশ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি n ইজ ইকাল টু 0। তার মানে উপগ্রহের মেঝে আমাদের মহাকাশচারীর ওপর কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে না। প্রতিক্রিয়া বল যদি না থাকে তাহলে ওজনের কোনো অনুভূতি থাকবে না। এই জন্য কৃত্রিম উপগ্রহে ভারহীন বোধ হয়। আর কিন্তু তাই বলে যখন রকেটটা উৎক্ষেপণ করছে তখন কিন্তু মোটেও ভারহীন বোধ হবে না, তখন ওজন আসলে বেড়ে যাবে। একটা রকেট যখন উপর দিকে ওঠে, কখনো দেখা গেল অভিকর্ষ ত্বরণের 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ ত্বরণে উপর দিকে উঠতে পারে। ধরো অভিকর্ষ যে ত্বরণের 8 গুণ ত্বরণে রকেটটা উপর দিকে উঠছে, তখন ব্যক্তির ওজনের ফিলিংসটা কী হবে, ওজন হবে m ইন্টু জি প্লাস 8g। এমনি ওজন হচ্ছে mg। এবার 8 গুণ ত্বরণে অভিকর্ষ ত্বরণের 8 গুণ ত্বরণে উপরে উঠলে পারে ব্যক্তির ওজনটা কত মনে হবে না, m ইন্টু জি এর বদলে জি প্লাস 8g মানে 9mg। কারণ অরিজিনাল যে ওজন তার 9 গুণ ওজন হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো, তোমরা ভিডিওগুলো দেখলে দেখবা যে যখন রকেট উৎক্ষেপণ হচ্ছে শোয়ানো অবস্থায় থাকে মহাকাশচারীরা, বেশ গদিওয়ালা চেয়ারে ওদের আটকে রাখা হয়। যখন চালু হয় তোমার মহাকাশযানটা, তখন কিন্তু ওদের প্রচণ্ড প্রেশার ওদের ওপর পড়ে এবং ওরা দেখবা দাঁত সেই বেরিয়ে আসে, একদম দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ওরা কিন্তু একদম সিটের মধ্যে পুরো গেঁথে যাওয়ার মতো হয়ে যায়, ভিডিও দেখলে দেখতে পাবা। তারপরে যখন কক্ষপথে চলে গেল তখন কিন্তু আর কোনো ওজনের ফিলিংস নেই, তখন বেশ হালকা, মানে কোনো ওজনই নেই মনে হবে, এবং নিজেদের একটু ফেললে পারে কিন্তু উড়ে উড়ে বেড়াবে। এইরকম ঘটনা ঘটবে, তোমরা ভিডিও দেখবে, সার্চ করলে অনেক ভিডিও দেখতে পাবে। তাই এই গেল বিষয়। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই ক্যালকুলেশনটা ভালো করে প্র্যাকটিস করে দেখো। তাহলে এখানেই শেষ করছি, পরের অঙ্কগুলো করে ফেলবা, যে অঙ্কগুলো হবে না সেগুলো আমি করিয়ে দেবো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।